জানা মতে 4000-এর অধিক বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। কিন্তু তাদেরকে দল থেকে বহিষ্কার করার পরে পুলিশ বা সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করে না, তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। প্রথম থেকেই যারা চক্রান্ত করছে সেটা হচ্ছে সেনাবাহিনীর একাংশ, যারা শেখ হাসিনার সুবিধাভোগী, যারা গুম খুনের সঙ্গী ছিলেন, যারা আয়নাঘরের যারা উদ্যোক্তা, তারা চাইছেন না যে এই সরকার সঠিকভাবে দেশ পরিচালনার কথা বলেন। তো তরুণ প্রজন্ম দেখতেছে যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, এই ভাষায় তো বিএনপিও কথা বলে। সো এই যে বিএনপিকে ওই পর্যায়ে নামিয়ে আনার যে চক্রান্ত ছিল, যারা এই চক্রান্তটা করেছিল তারা কিন্তু 100% সফল। যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন, আমি মনে করি যে এই সমস্ত ঘটনার পিছনে সরকারের যে মেইন স্ট্রিম, সরকারের মধ্যে দুইটা ভাগ আছে। আমরা মনে করি সাধারণ অর্থে আমরা জানি যে ডক্টর ইউনূস তিনি সরকার প্রধান এবং তার অধীনেই অন্তর্বর্তীকালীন সরকার চলছে। কিন্তু এর বাইরে যেটা ভেতরের যে খবর সেটা হচ্ছে যে সরকারের ভেতরে আরেকটা সরকার আছে, যেটা আমরা মনে করি যে ওইখানে ওই সরকারের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল আছেন এবং তার পাশাপাশি যিনি কাজ করছেন তিনি হচ্ছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার শুরু থেকেই চাইছেন না যে এই সরকার সঠিকভাবে কাজ করুক, এবং তিনি একটা বলয় সৃষ্টি করেছেন, যেহেতু তিনি সেনাপ্রধান এবং সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, কার্যত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর উপরে বর্তায়। কারণ দেশে তো 7 দিন পুলিশ ছিলই না, তখন সেনাবাহিনী সে আইন শৃঙ্খলা কন্ট্রোল করেছে এবং বর্তমানেও সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে আছে এবং তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। আপনি অতীতের দিকে তাকান, আপনি দেখেন যখন সেনাবাহিনী মাঠে থাকে, 1-11 সময় ছিল, আরো যখনই মাঠে ছিল তখন কিন্তু দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুবই উন্নত ছিল। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই ধরনের অবস্থা তো আমরা সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় কোনোদিন কল্পনাও করি নাই। কিন্তু আজকের বাংলাদেশে আমরা কি দেখতেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে আছে, কিন্তু যে যেখানে পারতেছে যার যার ইচ্ছা মতো সবকিছুই করতেছে। আমি প্রথমে যেটা মনে করি যে বিএনপি কে ঠিক আওয়ামী লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা কিভাবে, যেহেতু আওয়ামী লীগ গণরোষে পতিত হয়ে তারা আজকে দেশ ছাড়তে হয়েছে, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত দেশ ছেড়েছেন। তো এই যে একটা গণরোষ, এটা জেনারেল ওয়াকার সাহেব তিনি চাইছেন যে বিএনপিকে ওই পর্যায়ে নিয়ে যেতে, যাতে করে বিএনপির প্রতি মানুষের আস্থা এবং তাদের প্রতি যে জনগণের একটা বিশ্বাস ছিল যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের থেকে একটা ভালো শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিবেন, সেই অবস্থা থেকে কিন্তু আপনি দেখেন যে জনমত এখন ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। কারণ হচ্ছে যে বিএনপির যে ছোটখাটো নেতৃবৃন্দ যারা যে সমস্ত অপরাধের সাথে জড়িত, তাদেরকে সেনাবাহিনীর জানে তাদের হাতে কিন্তু কে চাঁদাবাজ বা কে খারাপ কাজের সাথে জড়িত সমস্ত তথ্য আছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় না, দল থেকে বহিষ্কার করা হয়। আমার জানা মতে 4000-এর অধিক বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। কিন্তু তাদেরকে দল থেকে বহিষ্কার করার পরে পুলিশ বা সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করে না, তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না। তাতে কি মনে হচ্ছে? তাতেই মনে হয় যে ইচ্ছাকৃত ভাবে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে, যাতে করে মানুষের আস্থাটা এই সরকারের প্রতি যে প্রথমে যে ছিল, যে আমাদের যে প্রত্যাশার পারদটা যতটা উপরে ছিল সেটা যাতে নেমে আসে। এবং অলরেডি দেখেন বিভিন্ন ঘটনা ঘটতেছে, সরকারের উপরে আস্থা কমতেছে। তো এই যে সর্বশেষ যে ঘটনা ঘটলো, আপনি দেখেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একজন ছাত্রীর সাথে একজন নিরাপত্তা গেট দারোয়ানের যে অসদাচরণ, এটার উপর ভিত্তি করে এই কাহিনীটা যে ঘটলো দীর্ঘ সময় ধরে, তো সেখানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ এটা ট্যাকল করতে পারতো না আরো আগে? কিন্তু আমরা দেখলাম যে না, ওইটা করা হয় নাই। তারপর আরেকটা যেটা হলো যে জাতীয় পার্টির অফিসে নুরু
যে উনি উনি ওইখানে গিয়ে তার উপরে যেভাবে আক্রমণ করা হইলো, এটা তো সেনাবাহিনীর কাজ না। সেনাবাহিনী বা পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, তাদের কাছে যখন আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করে, তারা যখন গ্রেপ্তারের মধ্যে চলে আসে, যে ইচ্ছা করলে তাকে আমি গ্রেপ্তার করতে পারবো, এই সময় তো আপনার আর শক্তি প্রয়োগের কোনো ক্ষমতা নাই। কোন আইনেই আপনি পারেন না যে লোকটা আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে তাকে আপনি গ্রেফতার না করে আপনি তাকে, এটা এটা এক ধরনের মব জাস্টিস। আপনি সাধারণ পাবলিকের বেলায় বলবেন যে এটা মব জাস্টিস, কিন্তু আইন শৃঙ্খলার পোশাক পরে আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করবে তারা যদি এই মব জাস্টিস করে, তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? তো এখানে আমি যেটা মনে করি যে এখানে সরকার যা চাইছে সরকারকে ওইভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আপনাদের হয়তো মনে আছে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছিলেন যে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য প্রথম থেকেই যারা চক্রান্ত করছে সেটা হচ্ছে সেনাবাহিনীর একাংশ, যারা শেখ হাসিনার সুবিধাভোগী, যারা গুম খুনের সঙ্গী ছিলেন, যারা আয়নাঘরের যারা উদ্যোক্তা, তারা চাইছেন না যে এই সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করুক। আর এখানে সরকার চাইলেও সরকারের এখানে ওই যে সারওয়ার স্যার যে কথাগুলি বলছেন, যে এটা অবশ্যই আমি উনি প্রথমে যেটা বলেছেন যে ইউনূস সরকার প্রথমেই উনি গ্রামীণফোনের কিছু লোক ওনার আত্মীয় স্বজন এনে যে সরকারের মধ্যে একটা মানে এই একটা ঢঙ্গে পরিণত করছেন। যারা এই বিপ্লবের পক্ষে ছিল, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, এই সমস্ত লোকজনকে কিন্তু আমরা খুব একটা সরকারে দেখতেছি না। শুধু ইউনূস সাহেবের আত্মীয় স্বজন, তার পরিচিত লোকজন, এটা একটা খারাপ দিক। আপনি যখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি আপনি আত্মীয়তার ঊর্ধ্বে না উঠতে পারেন, আপনার স্বজনপ্রীতির ঊর্ধ্বে যদি না উঠতে পারেন, তাহলে আপনি সঠিক কাজটি করতে পারবেন না। আপনাকে তারাই করতে দিবে না যাদেরকে আপনি ওখানে নিয়ে এসেছেন। সো এটা তো একটা আসি। পাশাপাশি সবথেকে যে কারণে সরকার কোনো কাজই করতে পারতেছে না, এর একমাত্র কারণ যে সরকারের ভেতরে আরেকটা সরকার আছে যারা চায় না দেশটা সঠিকভাবে চলুক। মানে তারাই কাজ করছে, মানে তারাই বিশৃঙ্খলা তৈরি করছে। জি 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 জি, তারাই বিশৃঙ্খলা তৈরি করছে এবং তাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি কে ওই পর্যায়ে নামিয়ে আনা, ওই পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে দেশের মানুষ মনে করে। আপনি দেখেন যে ছেলেটার বয়স 10 বছর ছিল 2006 সালে, আজকে কিন্তু তার বয়স 29 বছর। হ্যাঁ, তো এই লোকটা কিন্তু বিএনপির শাসন দেখে নাই, সে দেখছে যে আওয়ামী লীগ কিভাবে দেশ চালাইছে। এখন বিএনপির কার্যক্রমে, বিএনপির কিছু লোকজনের কার্যক্রমে ওই সমস্ত যারা তরুণ তারা মনে করতেছে যে আওয়ামী লীগ ছিল এই বিএনপি, আর বিএনপির কিছু নেতা এর মধ্যে তারা ওই ফাঁদে পা দিয়েছেন, তারা ঠিক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন। তো তরুণ প্রজন্ম দেখতেছে যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো এই ভাষায় তো বিএনপিও কথা বলে। সো এই যে বিএনপিকে ওই পর্যায়ে নামিয়ে আনার যে চক্রান্ত ছিল, যারা এই চক্রান্তটা করেছিল তারা কিন্তু 100% সফল। আমার কাছে এটাই মনে হয় যে অনলাইনেও কিছু অ্যাক্টিভিস্টকে আমরা দেখি যে শুরু থেকে বিএনপি কে কিভাবে মানে ইয়ে করবে সেই ব্যাপারে কথা বলে। তো তারাও কি এই চক্রের মধ্যে যে বিএনপি কে মানে সবার টার্গেট হচ্ছে যে বিএনপি কে কিভাবে, বিএনপি তো কিছু নেতা আমরা দেখতে পাচ্ছি যে বিতর্কিত, এবং বিএনপিরও চাঁদাবাজি আছে, অনেক কিছুই আছে, সেগুলো তো আছে, বাট পাশাপাশি বিএনপি কে কিভাবে জনগণের কাছে খারাপ করবে এরকম প্রচেষ্টাও আমরা দেখতে পাই। এই যেমন সরকার, আপনি যেটা বললেন যে সরকার অভিযোগ করে, ওদেরকে বহিষ্কার করে, কিন্তু সরকার ধরে না, ওদেরকে ধরে না, তার মানে অন্যায় করার জন্য ছেড়ে রাখে। জি 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 জি, তাদেরকে করতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, করতে দেওয়া হচ্ছে। আর যেটা বলছেন যে বিএনপিতে কিছু 5 আগস্টের পরে কিছু নতুন শুভাকাঙ্ক্ষীর জন্ম হয়েছে, তারা ওই সমস্ত অপরাধীদেরকে উস্কানি দেয় যে বিএনপি সঠিক পথে আছে, এবং বরং ওই যাদেরকে বহিষ্কার করা হয় তাদের পক্ষে এই সমস্ত অ্যাক্টিভিস্ট দাঁড়ায় যায়। আর কিছু লোকজন আছে, আমি নিজেই এই সমস্ত অপরাধের ঘোর বিরোধী, আমি চাই না যে বিএনপি কে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হোক যাতে করে মানুষ মনে করে যে আওয়ামী লীগই ভালো ছিল। হ্যাঁ, তো এই যে যারা করে এটা সরকারেও আছে, সরকারের বাহিরেও আছে, সবখানেই আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে অনেক সময় এটা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা অনুধাবন করেন কিনা ওইটাও স্পষ্ট না, আমরা বুঝতে পারি না তাদের কিছু কিছু নেতার কথাবার্তা এবং কর্মকাণ্ড দেখে।